শুরুতেই মাইটিভি বিশেষ সংবাদ। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের প্রবেশমুখে নিয়ম বহির্ভূত কাঁচা পাকা স্থাপনা গড়ে ওঠার কারণে দিন দিন ব্যাহত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। শুধু তাই নয়, নগরীর হাসপাতালের আশপাশের ফুটপাত এখনও হকারদের দখলে থাকায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। কে শোনে কার কথা, যখন যে তখন সে, এটি যেন এখন নিয়মে পরিণত হয়ে উঠেছে রাজধানীর ফুটপাত দখলের ক্ষেত্রে। আর তাই তো সময় পরিবর্তন হলেও নগরীর চিরচেনা ফুটপাতের এই চিত্র যেন দেখা দিল ঠিক আগের নিয়মেই। নগরীর ফুটপাত দখলের এই চিত্রটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রবেশমুখের দৃশ্য। হাসপাতালের দেয়াল ঘেঁষে ফুটপাতে গড়ে ওঠা এসব কাঁচা পাকা স্থাপনা বসানোর ফলে এসব স্থানে ধাক্কাধাক্কি যেন সবার নিত্যদিনের সঙ্গী। এখানেই শেষ নয়, চিকিৎসা সেবা কেন্দ্রের আশপাশ জুড়ে হকারদের দৌরত্ব থেমে নেই নগরীর মানসিক ও শিশু হাসপাতাল প্রাঙ্গণেও। শুধু তাই নয়, ফুটপাত দখলে রাখার ভয়াবহ এই একই চিত্রটি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অভিমুখেও। এই ব্যাপারে হাসপাতালের একজন নিরাপত্তা প্রহরী জানান, ফুটপাত দখলের এই চিত্র নতুন নয়। এখানে 2 মাস হয়ে আসি, দেখতেছি এরকমই আছে আর কি। আগের নিয়মে চলতেছে ঠিক আছে, কিন্তু আমি বুঝতেছি না যে এরা কারা বা কিভাবে এটা এখানে আছে। হাসপাতালের সামনে কেউ পেটের দায়ে বসলেও কেউ আবার দীর্ঘ 17 বছর ধরেই নাগরিক সেবা প্রদানের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন ফুটপাতের ব্যবসা। আমি আসছি আমার চাচার মাধ্যমে। এটা আমরা পেটে দায়ে করতে হচ্ছে, আমরা গরিব মানুষ, নিরহ মানুষ, কোথায় যাব বলেন। নগরীর হাসপাতালের সামনে থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের স্থায়ী সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুম আলম সিদ্দিক। আমি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আমরা নির্দেশ দিব যে সে এই স্পটগুলোকে সরজমিন পরিদর্শন করে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর এদিকে সাধারণ মানুষের অভিযোগ, হাসপাতালের প্রবেশদ্বারে ভ্রাম্যমাণ দোকান বসানোর ফলে তাদের প্রতিনিয়তই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। যেভাবে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলছে, এজন্য আমরা রোগী নিয়ে আসলে আমরা ভিতরে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে। এগুলো আমরা বাইরে থাকি, বাইরের রাষ্ট্রে এরকম আমরা দেখি না। ম্যাক্সিমাম হাসপাতালের সামনে যে ভ্রাম্যমাণ দোকানগুলো আছে, রোগী আনা নেওয়া এটা সমস্যা হয়। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের অভিমুখে বসানো এসব ভ্রাম্যমাণ দোকান সিটি কর্পোরেশন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও নগরীর জরুরি সেবা কেন্দ্রের আশপাশের প্রায় সব ফুটপাতই এখনও হকারদের দখলে। এ ব্যাপারে নেই স্থায়ী কোনো সমাধান। আর তাই অসহায় নাগরিকদের প্রশ্ন, এ অবস্থা আর কতদিন? জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। এবার অন্যান্য খবর। জুলাই ও আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে চালানো নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক। ফেব্রুয়ারির মধ্যভাগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বুধবার সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান ভলকার তুর্ক। তিনি জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জেনেভার জাতিসংঘ অধিকার কার্যালয় থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হবে। এ সময় জুলাই আগস্টে সংঘটিত অপরাধগুলো তদন্ত করার ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত 6টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময় প্রকাশিত করা হবে। পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন না হলেও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি বাংলাদেশের দিকে থাকবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মাইটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, নির্বাচনের আগেও ট্রাম্প বাংলাদেশ নিয়ে ব্যক্তিগত সামাজিক মাধ্যমে লিখেছেন। এ কারণে তার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা নজর রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের দিকে। সাইদুর রহমান রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও ছিল একটু আলাদা আগ্রহ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় নির্বাচন। অবশেষে নতুন রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে কোনো প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, এমন প্রশ্ন ছিল এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের কাছে। ডোনাল্ড ট্রাম্পের টুইটের মধ্যেই
প্রকাশ পেয়েছে, দুটো টুইট করেছে সে বাংলাদেশকে নিয়ে, একটা নির্বাচনের আগে, তাদের নির্বাচনের আগে এবং একটা তাদের নির্বাচনের পরে। এবং দুটো টুইট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে একটা নজর আগেও ছিল এবং এবারও দুটো টুইটের মধ্যেই এই সংখ্যালঘুদের নিয়ে তাদের একটা অ্যাটেনশন, বিশেষ করে তার একটা অ্যাটেনশন ছিল। ট্রাম্প সরকার আশায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে মার্কিন কৌশল কি পরিবর্তন হতে পারে, কি বলছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ? কিছুটা হয়তো নমনীয় থাকতেও পারত যদি ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকতো। এর একটা কারণ হলো যেহেতু ব্যক্তিগত সম্পর্ক ছিল, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এবং বেশ কিছু আমাদের অ্যাডভাইজারের সাথে ডেমোক্রেটিক পার্টির সদস্যদের, সেই হিসাবে হয়তো কিছুটা ফ্লেক্সিবল হতেও পারত। তাও বলে রাখি যে তারাও কিন্তু বলতে গেলে তাদের নির্বাচনের আগে থেকে কিন্তু আমাদের নির্বাচনের ব্যাপারেও কিন্তু কথা বলা শুরু করেছিল ডেমোক্রেটিক পলিসি মেকার্সরা। এই জিনিসটা কোনো সন্ধানে বাড়বে এবং তারা যত তাড়াতাড়ি হোক একটা নির্বাচন দেখতে চাইবে। যেহেতু ভারতের সাথে বড় একটা সম্পর্ক করতে চাইবে, সেই হিসাবে যেই অ্যাটেনশনটা হয়তো ডেমোক্রেটিক পার্টির সরকার দিয়েছিল, সেই অ্যাটেনশনটা নাও থাকতে পারে। তবে সকল দলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার আসবে, এ বিষয়ে একমত সব দেশের কূটনীতিকরা। একটা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে, তারাও এটা স্পষ্ট করেছে বিভিন্নভাবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনার পর এবার চীনের HMPV নামক নতুন ভাইরাস শনাক্ত হয়েছে ভারতে। যদিও এই ভাইরাস সংক্রমণ রোধে ভোমরা বন্দরে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। পাসপোর্টধারী যাত্রী ও ভারতীয় ট্রাক ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও বাংলাদেশে প্রবেশের পর ভারতীয় চালকদের যত্রতত্র অবাধ বিচরণের ফলে এই ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছে স্থানীয়রা। প্রতিনিধি ফয়জুর রহমান বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সম্প্রতি চীনের HMPV নামক একটি ভাইরাস ভারতের বেঙ্গালুরে শনাক্ত হয়েছে। এই ভাইরাস যেন প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে সংক্রমিত হতে না পারে, সেজন্য সাতক্ষীরা ভোমরা বন্দরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ভোমরা স্থলবন্দরে বিজিবির চেকপোস্টে আসা মাত্রই পাসপোর্ট যাত্রী ও ভারতীয় ট্রাক ড্রাইভারদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রেতে সহায়তা করছে বিজিবি। পরে মেডিকেল টিম প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে তাদের। স্বাস্থ্য পরীক্ষা করছে আর সর্দি কাশি আছে কিনা ভাইরাস দেখা দিয়েছে, তাই বাংলাদেশে পরে মেডিকেল টিম আছে, এরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করছে। আমাদের ভারতে ভাইরাসটা যে ছড়িয়ে গেছে ওরা যেন বাংলাদেশে প্রবেশ না করে, তার জন্য আমাদের আসার জন্য বিজিবি এখানে ধরে আমাদের চেক করার পরে গায়ে একটু স্প্রে করে দেয়। হাত পা ধোয়ার জন্য তোমার মেডিসিন দেওয়া আছে, ওখানে হাত পা ধুয়ে নিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করি, যেন বাংলাদেশে এটা ছড়িয়ে না যায়। এখান থেকে আমাদের হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে, স্যানিটাইজ দিয়েছে। ইন্ডিয়াতে কোনো হাত ধোয়ার ব্যবস্থা নেই, ওরা এই বিষয়ে কোনো পদক্ষেপ এখন নেই। এদিকে ভারতীয় ট্রাক ড্রাইভাররা বন্দরে প্রবেশের পর যেখানে সেখানে নির্দ্বিধায় চলাফেরা করায় কিছুটা আতঙ্কিত স্থানীয়রা। আমাদের এইখানে যেন না ছড়ায়, ট্রাক ড্রাইভারের হেল্পাররাও যেন সতর্কভাবে চলে। আমাদের এখানে যে ইন্ডিয়ান ড্রাইভার বা হেল্পার আসে, এরা যেন সচেতনভাবে ঘোরাফেরা করে, এজন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি। তবে ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রী ও ট্রাক ড্রাইভারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যদি ভাইরাসের কোনো সিমটম দেখা দেয় তাদেরকে সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। যদি আমরা এমন কোনো রোগী পাই তাহলে আমাদের সদর হসপিটালে কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে। আমরা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা মহোদয়ের জানাবো এবং ওনারা তাদেরকে ওখানে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবেন। HMPV ভাইরাস সংক্রমণ রোধে ভারতীয় ট্রাক ড্রাইভারদের অবাধ বিচরণ রোধে প্রশাসন আরও সতর্ক হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। উত্তরের জনপদে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা বাড়ায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীতে শীতের অনুভূতি তেমন একটা ছিল না, তবে বুধবার থেকে হঠাৎ চিত্র পাল্টে যায়। সকাল থেকেই কুয়াশায় মুড়িয়ে রয়েছে রাজধানী ঢাকা, আর তাতে সকাল থেকে গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর শামস তাবরিজ উচ্ছ্বাস।
দেখে বোঝার উপায় নেই দিন কি রাত। উত্তরের জনপদ রংপুরে ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের পথও দৃষ্টিসীমার আড়ালে। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রির ঘরে। মাঘের দ্বিতীয় সপ্তাহে উত্তরের জেলাসহ সারা দেশে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা হতেই বইতে শুরু করে হিমেল বাতাস। ঘন কুয়াশার কারণে সকালের শেষ ভাগ পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করে যানবাহনগুলো। অনেক জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা। মানে অন্যান্য যে অঞ্চলগুলো আছে ওই তুলনায় এখানে শীতটা অনেকটা বেশি। কুয়াশা খুব, এখন এই যে আমরা গাড়ি যানবাহন চলাইতে পারি না, 10-15 হাজার জায়গা দেখা যায়, দেখতেছেন তো সেটা আপনারা নিজেই। তাই এত সকালবেলা ভ্যান নিয়ে বার আসি, পেটে খায়। আবহাওয়ার এমন অবস্থায় বিপাকে শ্রমজীবী ও নিম্নয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে অলস সময় পার করছেন অনেকে। এদিকে হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন বয়স্ক ও শিশুরা। জানালার দরজা খুলে আমাদের সিগন্যাল দেখতে হয়, কুয়াশা যেহেতু গভীর সিগন্যাল দেখা যায় না, এই কারণে তীব্র শীতের মধ্যে হলেও আমাদের সিগন্যাল ফলো করতে হয়। সকাল 10টা এখনও কুয়াশার জন্য হেডলাইট চালায় গাড়ি চালানো লাগছে। আমাদের সমস্যা সব ড্রাইভারদের সতর্ক হওয়া উচিত যে হেডলাইট জ্বালায়া কিংবা পার্কিং জ্বালায়া ইমার্জেন্সি লাইট দিয়ে গাড়ি চালানো উচিত। আমরা এখানে কাজ করি খুব কষ্টের উপরে, কুয়াশা খুব। চলমান শীতে এমন অবস্থা উত্তরের জেলাগুলোতে। শীতের কাপড় ও কর্মের অভাবে বাড়ছে কষ্ট। তাদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ খুবই সামান্য। জানুয়ারির শেষের দিকে শীতের প্রকোপ আরও বাড়বে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, রাজধানীতে আজ বেড়েছে শীতের তীব্রতা, তো পরিস্থিতি কেমন দেখছেন রাজধানীবাসীর? শীতের তীব্রতা আর কতদিন থাকতে পারে জানাবেন আমাদের। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আসলে পৌষ মাস গেলেও শীতের অনুভূতিটা কিছুটা কম হলেও উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার কিন্তু বুলেটিন রয়েছে আবহাওয়া অধিদপ্তরে। তবে এরই ধারাবাহিকতায় যেহেতু আসলে প্রবাদ বচনটি রয়েছে যে মাঘের শীতে বাঘ কাঁদে, সেই বিষয়টা কিন্তু উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিফলিত হওয়ার ফলে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি রাজধানীতেও কিন্তু শীত পড়তে শুরু করেছে। শীতের তীব্রতা মানুষ অনুভব করছে, যার ফলে কিন্তু রাস্তাঘাটে একটু শুনশান পরিবেশ আমরা দেখতে পেয়েছি এবং সবাই আসলে শীতের কাপড় পরে এবং গরম কাপড় পরে তারা বের হয়েছেন। এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে এই শীতের তীব্রতার সাথে সাথে যেমন শীত বাড়ছে, পাশাপাশি যে হিমেল হাওয়া বাতাস, কনকনে বাতাস, সেটি কিন্তু একদম কাবু করে ফেলেছে সাধারণ মানুষকে। বিশেষ করে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে এই শীতের কারণে একটু বেকায়দায় পড়েছেন, কারণ তাদের দিনে দিন খেতে হয়। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে যে সূর্য উঁকি দেওয়ার কথা, মাঝে মাঝে সূর্য কিছুটা উঁকি দিলেও মেঘাচ্ছন্ন আকাশ থাকছে, যার ফলে কিন্তু যে কুয়াশা যে চাদর সেটি কিন্তু আসলে দিনভর ঢেকেই থাকছে। আমরা যদি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে বুলেটিন কিছুক্ষণ আগে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যে অস্থায়ীভাবে যে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এমনটি তারা বার্তা দিয়েছেন। এছাড়াও দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। তাছাড়া কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই যে কুয়াশার যে ছাপটা, মেঘাচ্ছন্ন ছাপটা, এটা কিন্তু আসলে থাকতে পারে। আর সারাদিন দিনের তাপমাত্রা কিছুটা আসলে কম থাকলেও সারা দেশে এবং রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শীতের অনুভূতিটা যদি আসলে বেশি হয়ে থাকে তাহলে এই তাপমাত্রাটা আরও কমতে পারে বলে মনে করেন আবহাওয়াবিদরা। অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয়, এই শীতের তীব্রতাকে অনুভব করছে এই নগরবাসী। তবে যেভাবে শীত পড়ছে তাতে করে আবহাওয়া অফিস মনে করছেন যে আগামী কয়েকদিন এটি অব্যাহত থাকবে এবং তার পরবর্তীতে কেটে যাবে। এটাই ছিল আমার কাছে রাজধানীর আবহাওয়ার সর্বশেষ খবর। পরবর্তী আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়ে আমরা জানাবো সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে একটানা 4 ঘন্টা বন্ধ থাকায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 7:30টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে রাত 3:40 ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আর ফেরি বন্ধ থাকায় যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ফেরিঘাটে নৌপুলিশের উপস্থিতি না থাকায় ঘন কুয়াশার মধ্যে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রী পারাপার বাড়ছে যাত্রীদের মৃত্যুর ঝুঁকি। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এবার গ্রাম বাংলার খবর। আজ সকাল থেকে ভোলার আকাশে কুয়াশা ঘিরে রয়েছে। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বেড়িবাঁধ সহ শহরের বিভিন্ন স্থানে দোকানপাটগুলোতে নেই কোনো প্রকার ক্রেতা। বয়স্ক এবং শিশুরা রয়েছেন সবচেয়ে দুর্বিষহ অবস্থায়। কুয়াশার কারণে দূর থেকে দেখা যাচ্ছে না মানুষজন। জেলায় প্রায় ২১ লাখ লোকের বসবাস থাকলেও সরকারিভাবে ১৮,৪৪৫টি কম্বল বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে। হঠাৎ করে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চলন বিলের জনজীবন। গত ২ দিনের সূর্যের দেখা না মেলায় নাগরিক জীবন এসেছে ছন্দপতন। বিশেষ করে শ্রমজীবী মানুষ কৃষিখাতে হিমশিম খাচ্ছে। মহাসড়কগুলোতে দুপুর বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। তারাশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, গত ২ দিনে এ অঞ্চলে তাপমাত্রা ছিল ১২.০৬ সেলসিয়াস। উত্তরের ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে না। হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে কথা বলায় মেয়েকে হত্যা করার ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে এই উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিনের কিশোরী কন্যা রানু মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলতো। বুধবার দুপুরে রানুকে মোবাইল ফোনে কথা বলতে দেখে পিতা মঈনুদ্দিন রেগে গিয়ে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলে রানু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিতা মঈনুদ্দিনকে আটক করে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ভারতের আগ্রাসন প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মানববন্ধন হয়। এর আগে বিভিন্ন গ্রাম থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন গ্রামবাসী। প্রায় ১ ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বক্তারা সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ যে আগ্রাসন চালিয়ে আসছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, সীমান্তে কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। ভারতীয় নাগরিক বা সীমান্ত রক্ষী বাহিনীর কোনো অপতৎপরতার চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে। জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেছেন, অতীতের মতো যদি কোনো সরকার বা গোষ্ঠী ভোটের অধিকার হরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথ থেকে ভোটের অধিকার নিশ্চিত করবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে নিয়ে ভোটের অধিকার আদায়ে সব রকম আন্দোলন চালিয়ে যাবে। বুধবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন এই কথা বলেন। আপনারা দেখেছেন গত ১৫.৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করা হয়েছে। গত 15.৫ বছরে বাংলাদেশ থেকে এই শেখ হাসিনা, শেখ মুজিবের বংশধররা, তাদের এমপি মন্ত্রীরা, তাদের নেতারা ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে পাচার করে দিয়েছে। অথচ ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোর স্পেশাল জজ আদালতের বিচারক SM নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে শাহীন চাকলাদারকে ২০,০০০ টাকা জরিমানা ও ৩৮,০৩,৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় শাহীন চাকলাদারকে আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির 2 গ্রুপের উত্তেজনাকে ঘিরে 144 ধারা জারি করেছে প্রশাসন। বুধবার বিকেলে এই ঘোষণা দেয় শ্যামনগর উপজেলা প্রশাসন। বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল শ্যামনগর উপজেলায়। এরই মধ্যে গতকাল বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য ও সচিব আব্দুল আলিম। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক সোলাইমান কবির এই 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেছেন, বিভিন্ন পর্যায়ে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা সম্ভব হলে সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজতর হবে। গতকাল বিকেল 3টায় তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে নিজের ময়লা নিজে পরিষ্কার করি, পরিচ্ছন্ন নগর করি প্রতিপাদ্যে মহানগরের মদিনা মার্কেট এলাকায় কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় শহর সমাজসেবা কার্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সিইও। মাদারীপুরের রাজৈরে 2015 সালে একটি চাঁদাবাজির মামলায় সাক্ষী হওয়ার ফল ব্যবসায়ী বাবুল হাওলাদারকে কুপিয়ে হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দোষ প্রমাণ না হয় 19 আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন। মামলার রায়ের সময় হানান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কড়া নিরাপত্তায় জেল হাজতে পাঠানো হয়। এদিকে রায়ে ক্ষুব্ধ হওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন উভয় পক্ষ। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে আলাদা অভিযান চালিয়ে 89,42,650 টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গত বুধবার বিকেলে বিজিবি সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। চট্টগ্রামের লোহাগড়ায় জামাতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, মুখরোচক কথা বলে 53 বছর ধরে যে এদেশের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। কল্যাণকর রাষ্ট্র কাঠামো গঠন ও গুণগতভাবে রাজনৈতিক পরিবর্তনে জামাতে ইসলামের 41 দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। এখন সস্তা রাজনীতি, সস্তা স্লোগান, মুখরোচক কথা দিয়ে আমরা মানুষকে ভুলাতে চাই না। 53 বছর ঘুরিয়ে নিয়ে গেছে আমার এই বাংলার মানুষ। সুজলা সুফলা শস্য শ্যামলা দনে ধান্যের পুষ্প করা এই দেশকে আর আমরা পিছিয়ে রাখতে চাই না। কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ প্রকল্প শীর্ষক সেমিনার হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে জিটেনকো লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এইচএমডি বিভাগের পরিচালক কানিজ মাওলা। প্রকল্প পরিচালক বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের পরিচালক নাজমা নাহার, মশিউর রহমান সহ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সড়ক বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। বুধবার রাতে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষক বিষয়ক সম্পাদনা এবং আরাফাত রহমান কোকো সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। মোহাম্মদ সানজিদ ফেরদৌস নিশোর সভাপতিত্বে এবং এম কুতুমুদ্দিন স্মরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকসেদুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সহ সংশ্লিষ্টরা।
ক্রীড়াঙ্গনে তরুণদেরকে আমরা সম্পৃক্ত করতে সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন করার জন্য আমাদের দর্শকদের তারুণ্যের উৎসব 2025 নতুন বাংলাদেশে গড়ার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি কলেজ মাঠে এই ফাইনাল খেলা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহবুবার ইসলাম। নরসিংদীর বেলাবুতে ফলিত পুষ্টি ও সুষম খাদ্য সম্পর্কিত মৌলিক ধারণা, নিরাপদ খাদ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টি উপাদান সমূহের কাজ ও অভাবজনিত সমস্যা ও খাদ্য গ্রহণ এবং পুষ্টি বিষয়ক 3 দিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি মন্ত্রণালয় বার্টান এর আয়োজনে উপজেলা কৃষি অফিস হল রুম ও রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণ হয়। উপজেলা কৃষি অফিসার মহিবুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে প্রশিক্ষক পরিচালনা করেন বার্টনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলোরা পারভিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সোহাগ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুনায়েদ নাইম, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিন সহ আরও অনেকে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও 2024 সালে এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত 24 জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুর রৌফ সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এই সবুজ প্রাঙ্গণে এক জায়গায় ছোট্ট ছোট মনিদেরকে উৎসাহিত করার জন্য এসেছেন। তাদের অনেক ব্যস্ততা, কিন্তু